ছাত্র দলের ভয়ে শিবিরের কাছে সাধারণ ছাত্ররা ভিড় জমাচ্ছে। কত কাজই না করছে তারা ঢাকা ইউনিভার্সিটি দীর্ঘদিন যাবৎ। অনেকগুলো ভালো কাজ দেখিয়ে যাচ্ছে, যদিও অনেকের চোখে পড়ছে না। কি আমি কি শিবির করি? না, শিবির ভালো কাজ করছে। পরিশুদ্ধ সুপেয় পানি খাওয়ানোর ব্যবস্থা করেছে শিবির ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে। ভাই, সাদা চোখে, একটু সৎ চিন্তায়, ঠান্ডা ব্রেনে, এটা কি ভালো কাজ না? তারপরে ভর্তিচ্ছু ছাত্রদের জন্য যে ক্যাম্পেইনগুলো করেছে, এটা আশ্চর্যজনক, বিস্ময়কর। শুধু ঢাকা ইউনিভার্সিটিতে নয়, সারা বাংলাদেশে। এটা কি আপনি ভালো কাজ করবেন না? আপনার ছেলেরা গ্রাম থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, আপনি কি চান না আপনার ছেলেটাকে কেউ আন্তরিকভাবে সহযোগিতা করুক? সেই সহযোগিতা শিবির করেছে, থাকার ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে, ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করেছে, উদ্বেগ উৎকণ্ঠা ঘুচিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। সারা জীবন তারা নৈতিকতা, ধার্মিকতা, সততার পথে থাকুক, এই বয়ান দিয়ে বক্তব্য দিয়েছে। আপনি কি চান না আপনার ছেলেটি আপনার সেবা করুক, আপনাকে বড় হয়ে মান্য করুক? সেই দীক্ষাই শিবির দিয়েছে। ৩৬ জুলাই উপলক্ষে জুলাই আন্দোলন বিপ্লবকারীদেরকে সম্মানের জন্য জুলাই স্মরণী করেছে, শহীদদের তালিকা করেছে। এই তালিকাগুলো কি আপনার কাছে বিস্ময়কর মনে হয় না? অবশ্যই আশ্চর্যজনক। তাহলে দেখেন, এই কাজগুলোই সাধারণ ছাত্রদেরকে শিবিরের নিকট টেনে নিয়ে আসছে এবং শিবিরকে সাধারণ ছাত্রদের কাছাকাছি নিয়ে যাচ্ছে। ওই কিছুদিন আগে বলা হতো, মানুষ মানেই শিবির, যেখানে দেখা যাচ্ছে সেখানেই শিবির। পিনাকি ভট্টাচার্য গতকাল একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে পিনাকি স্পষ্ট করে বলেছেন, আগামী 10 বছর পর বামরা ভাবছে তাদের হাতেই সাংস্কৃতিক বয়ান থাকবে, সাংস্কৃতিক পতাকার বয়ান বামরাই বহন করবে। আসলে আগামী 10 বছর পরে বামদের হাতে সাংস্কৃতিক পতাকা থাকবে না, মেধার নেতৃত্বও থাকবে না। এই বাংলাদেশে একটা বামও আপনি দেখাতে পারবেন না যে নেশা করে না। ঢাকা ইউনিভার্সিটিতে যত নেশার আদান প্রদান হয়, এই বামদের কারণেই হয়। বামদের ছোঁয়ার বাইরেই নতুন ছাত্ররা থাকতে হবে। বামের এই ক্যারিকালচার সাধারণ ছাত্ররা, অন্যান্য সংগঠন তো বটেই, সাধারণ ছাত্ররা ধরে ফেলেছে। শুধুমাত্র ধরতে পারেনি ছাত্রদল। ছাত্রদল বুঝতেই পারেনি বামরাই হলো তাদের প্রধান শত্রু। আপনাদের মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বা যারা পড়াশোনা করছেন, আমরা পড়ে দেখেছি, আমরা তো আর দেখিনি, যখন ক্ষমতায় আসেন তখন এই বামদেরকে দিয়েই তিনি ফোর্স গঠন করেছেন। খাল কাটা কর্মসূচিতে এই বামরা সমর্থন দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুশি হয়ে গিয়েছে। এরপর প্রেসিডেন্ট জিয়া যখন হ্যাঁ না ভোট দিয়েছেন, তখন বামরা তাদের সমর্থন দিয়েছে। এই সুযোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটু তাদেরকে কাছে টেনেছে। তবে জিয়া তাদেরকে চিনত, তারা যে দোসর, সকল সুবিধা ভোগের সাথেই বামরা আছে। তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেট মোজাফফর আহমেদ খিলবাইচার ফেনীর মন্ত্রী হয়। হ্যাঁ, কমরেড মোজাফফর। তখন বামরা, কমিউনিস্টরা বিএনপির ভিতরে ঢুকে পড়ে। তখন তারা সুযোগ নিতে শুরু করে বিএনপি থেকে। এর ফলাফল কি হলো? জিয়াকে জীবন দিয়ে এই বিশ্বাসের মূল্য দিতে হলো। 90 সালে ঠিক একইভাবে খালেদা জিয়া বামদেরকে ডেকে এনে কি বানিয়েছে? মন্ত্রী বানিয়েছে। বাংলাদেশে যে লক্ষ্মীপুরের একটা জেলার কথা বলি, খায়রুল এনাম, তখনও সে জাসদের সাংগঠনিক সম্পাদক জেলার। খালেদা জিয়া তা জানতো না, তাকে ডেকে নিয়ে লক্ষ্মীপুরের এমপি নমিশন দেয়। কারণ খালেদা জিয়া, বিএনপি জানতো না তারা ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছে কে কোন মন্ত্রী হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে ভোটের সন্ধ্যায় আওয়ামী লীগওয়ালারা গরু জবাই করে, গোস্ত নিয়ে, নেশা পাতিল নিয়ে, সত্যি কথা, তারা ভোট গণনা দেখতে টেলিভিশনের সামনে বসেছে। রাত যত গভীর হচ্ছে তাদের চেহারা তত খারাপ হচ্ছে আর নেশায় আক্রান্ত হচ্ছে। সকালে দেখা গেল বিএনপি 142 39 আসন, আর
খালেদা জিয়ার 2 আসন মিলিয়ে, খালেদা জিয়া তো 5 আসন করেছে, সেগুলো মিলিয়ে 143 আসন। জামায়াত তাদেরকে সমর্থন দিল, কিন্তু বিএনপি জামায়াতকে বলল তোমাদেরকে 10টা মন্ত্রিত্ব দিব, জামায়াত 1 কাপ চাও খায় নাই। বন্ধু কি জিনিস বুঝছেন? এইভাবে বিএনপিকে সমর্থন দিয়েছে। সেই 5 বছরে বিএনপি জামায়াতের 148 লোককে হত্যা করেছে, অথচ জামাত 1 কাপ চাও খায়নি। সেই বিএনপি এখন 90-তে গেল, এখন আবার সেই বামদের সাথে মিশছে। মান্নান ভূঁইয়াকে বাম, মির্জা ফখরুলকে বাম, এরা বিএনপিকে শক্তিশালী হতে দেয় না। বিএনপির রূপরেখা, সফলতার রূপরেখা, জাতীয়তাবাদের রূপরেখা। দেখবেন এখন ছাত্রদল, বিএনপি, যুবদল এদের বক্তব্য বিবৃতি দিতে জাতীয়তাবাদী শব্দটা উচ্চারণ করে না, শুধু তাদের প্যাডের মধ্যে লেখা আছে জাতীয়তাবাদী দল, কিন্তু বক্তব্য বিবৃতি, আদর্শ বাস্তবায়ন, কমিটি গঠন এগুলোতে তারা জাতীয়তাবাদী শব্দটি উচ্চারণ করে না। বাংলাদেশি জাতীয়তাবাদ তারা মানেই না। তো এসবে ক্ষয়িষ্ণু পরিস্থিতি দেখে, পরিস্থিতি কখনো, আসন কখনো খালি থাকে না, সেই জায়গাটাই দখল করে নিয়েছে কে? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সুন্দর করে তাদের নামটা কেন বললাম? তাদের নামে ধর্ষণের অভিযোগ আসছে না, হেলমেটের অভিযোগ আসছে না, মারামারি চাঁদাবাজির অভিযোগ আসছে না। একটা সুন্দর সংগঠন, আপনি সুন্দরভাবে তাদের নাম বলবেন না? আমি বলছি না যে শিবির দুধে দোয়া তুলসী পাতা, আমি বলি না শিবির সবচাইতে ভালো সংগঠন। তবে আপনি যদি শিবিরকে ছাত্র দলের সাথে তুলনা করেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাথে তুলনা করেন, বাম ছাত্র ইউনিয়নের সাথে তুলনা করেন, তাদের তুলনায় দেখবেন শিবিরের অপরাধ 2%। এখন আপনি বলবেন ছাত্র দলের চাইতে তো শিবির কম, কিন্তু বামদের চাইতে তো আর শিবির কম না, বামদের চাইতে তো শিবির অনেক বড়, অনেক বেশি। তাহলে বামদের চাইতে শিবিরের অপরাধ বেশি থাকার কথা না? তাও তো বামদের চাইতে শিবিরের অপরাধ কম। নেশার সাথে যুক্ত হওয়া বলেন, সাংগঠনিক অপতৎপরতার সাথে বলেন, পার্সিয়ালিটির বলেন, স্বজনপ্রীতি বলেন, চাঁদাবাজি বলেন, অন্যের উপরে আক্রমণ বলেন, সবচাইতে শিবিরের অপরাধ কি? শিবির অবশ্যই অপরাধী, তাদের ভিতরে দুষ্কৃতিকারী 2-1 জন থাকতে পারে, কিন্তু অন্যদের চাইতে বহু বহু গুণ ভালো, অনেক গুণ ভালো। তাহলে আপনি কি তাদেরকে এটা বলবেন না? এটা যদি আপনি না বলেন, বিশ্লেষণ না করেন, তাহলে আপনি বিবেকহীন। আপনার এই বিবেক বোধ আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। আপনি যদি আপনার বিবেকের বিচার হবে মানুষের, এই বিবেককে যদি আপনি শুধু শুধু অন্যের দোষ ঢাকার জন্য আর অন্যের দোষ, কিছু কিছু লোকের দোষকে বাড়িয়ে বলার জন্য ব্যবহার করেন আপনার বুদ্ধিকে, তাহলে অবশ্যই সেটি আপনার বিবেকের সুবিচার হবে না। একসময় এই অপবিবেকের অপব্যবহারের অপরাধে আপনি অপরাধী হয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।